তাই নাকি? বিনা দোষে আমি দোষী হলাম, এতে তো লস বলো। বিজনেসম্যান কখনো লসে পড়তে চায় না জানো তো। আমি বরং একটু অসভ্যতামি করি, তাহলে তোমার বলা কথা মিথ্যা হবে না। ওয়াসিনাথ কিছুটা সরে আসে। অরিত্রাণ ভ্রু উঁচিয়ে তাকায়। কাছে এসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলে, ফেরি লাইটে জড়িয়ে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছিল। ইউ আর লুক লাইক এ ফেরি পরি। অরিত্রাণ সামনে এগিয়ে যায়। ওয়াসিনাথ পেছন থেকে দেখে, মিট মিট করে হেসে বলে, অসভ্য। ইহান প্রচণ্ড রাগ নিয়ে বসে আছে, কারণ তার সাথে রিপা এসেছে। নিষেধ করার পরেও এসেছে। ইহানের মাথায় এটাই আসছে না, রিপা কার্ড পেয়েছে কোথায়। কে দিল? অরিত্রাণ। কিন্তু অরিত্রাণ তো রিপাকে চেনেই না। তাহলে কে দিল? নাকি সে নিজেই জোগাড় করেছে? বুঝতেই পারছে না ইহান। অরিত্রাণের অপেক্ষায় আছে সবাই। সে এখনো আসেনি। ইমানের চেহারা দেখার মতো। সে তৌফিকের চোখের দিকে তাকাতেই হাতকিয়ে উঠছে। ভয়ে চুপচাপ বসে আছে সোফায়। তার সাথে অনেকেই কথা বলছে। সে যে জেল ফেরত আসামি, সেদিকে কারোর তেমন মাথা ব্যথায় নেই। সবাই ইহানের ভয়। মাফিয়া বলে কথা, ছেলেকে নিয়ে গর্ব হয় ইমানের। ভয় মানুষের বড় দুর্বলতা। ইমানটাই টেনে নিজে নিজেই হাসলেন। ইহান মদের গ্লাস হাতে বসে আছে। মাদুলি তার বাবার সাথে পার্টিতে এসেছে। অদ্ভুতভাবে আছে শাড়ি পরেছে, নেটের শাড়ি। চুল ছেড়ে দিয়েছে। হাতে পড়েছে ডায়মন্ডের সাদা পাথরের চুড়ি, কালো শাড়ি, হাই হিল, হাতা কাটা ব্লাউজ, মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক। হলে প্রবেশ করতেই সব ছেলে মেয়ের চোখ তার দিকে তাক হয়ে আছে, যেন স্বর্গ থেকে হুড় এসেছে। চোখ ঝাঁঝানো রূপ, ইহানে নেশা চড়ানো চোখও ঝাঁঝা করে উঠেছে। হাতে কালো ব্যাগ চেপে এসে হলের মাঝে এসেই দাঁড়িয়েছে। মেয়েরা হিংসার চোখে তাকিয়েই আছে। রিমন নিজেও অবাক। মেয়েটাকে আজ সত্যি মারাত্মক লাগছে। রিমি রাগী চোখে তাকিয়ে আছে রিমানের দিকে। তার নিজের মুখই হাঁ হয়ে গেছে। রিমি রিমনের মুখ হাত দিয়ে ঠেলে বন্ধ করে দেয়। রিমন বিষম খায়। রিমির দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে বলল, সরি। রিমি দাঁত কটমট করে তাকিয়ে আছে। চোখ সরিয়ে সামনে হেঁটে যায়। ওয়াসিনাথকে খুঁজে নিয়ে আসে। বিড়বিড় করে কানে কানে বলে, ওই শয়তান মাদুলি এসে হাজির হয়েছে। ওয়াসিনাথ একটু চারপাশে তাকিয়ে বলল, কই? আরে ভিতরে চল, দেখবি আছে। ওয়াসিনাথ ভিতরে যায়। অরূপ দরজার কাছে দাঁড়িয়ে মাদুলিকে দেখছে। তাক লাগিয়ে দিয়েছে যেন সবাইকে। তৌফিক একবার চোখ তুলে মাদুলিকে দেখে মনে মনে তার মোটেও পছন্দ হলো না। এত কিছু দেখিয়ে শাড়ি পরার কী আছে? ওয়াসিনাথ অরূপের পাশে এসে গলা খক খক করে কেসে বলল, কি ভাইয়া, পছন্দ হয়েছে নাকি? অরূপ ওয়াসিনাথকে খেয়াল করলো না, অন্য মনস্ক হয়ে বলল, বাপ রে, কি হট মেয়ে, পছন্দ হবে না এমন কিছু নেই এর মাঝে। রিমি দাঁতে দাঁত চেপে বলল, আব্বুলে বলি বিয়ের প্রস্তাব পাঠাতে। অরূপ হাত দিয়ে মশা তাড়ানোর মতো বলল, এদের বিয়ে করে লাভ নেই, কিছুই তো বাকি রাখিনি, সব দেখিয়ে বেড়াচ্ছে। ছ্যাঃ। আর তুই খুব ভালো না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? তাকালে দোষ নাই, দেখালে দোষ। অরূপ ভরকে যায়। পিছনে তাকিয়ে দেখে ওয়াসিনাথ মুখে হাত দিয়ে হাসছে। রিমি রাগে রি করছে। অরূপ জোরপূর্বক হেসে বলল, ইয়ে মানে তুই পেছনে কি করছিস? তোর দেখি। রিমির কাট কাট জবাব। অরূপ মাথা চুলকে বলল, আসলে আমি মাত্র এসেছি। হইছে, তোরে আর বলতে হবে না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমরা যাই, চল অসু। অরূপ নিজের মাথায় নিজে কাটটা মেরে ওয়াসিনাথকে পেছন থেকে ডাকে। ওয়াসু। ওয়াসিনাথ হাসতে হাসতেই বলল, আপনি দেখায় মন দেন ভাইয়া। সবার অপেক্ষা অরিত্রাণ 1 ঘন্টা পরে নিচে আসে। অরিত্রাণের গায়ে লাল শার্ট, কালো ব্লেজার, ঘড়ির হুক লাগাতেই লাগাতেই নিচে নামছে সে। ঘরময় নিশ্চুপ হয়ে আছে, শুধু অরিত্রাণের জুতোর শব্দ ভেসে আসছে। ওয়াসিনাথ চারপাশে ঘুরে ঘুরেই দেখছে। চারপাশে কালো লেদার সোফা, কালো টি টেবিল, মদের দোকান মনে হচ্ছে একটা কোনাকে। চারপাশ দামি আসবাবপত্রেই সাজানো। উপরে বিশাল ঝাড়বাতি, কোনায় কোনায় বিশাল বড় দানি ফুলদানি। নিচের ফ্লোরও কাঁচের, সিঁড়িগুলোও কাঁচের। আশেপাশে সাদা পর্দা ঝুলছে। কাঁচের জানলা দেখেই ওয়াসিনাথ অবাক হয়। বাপরে, জানালাও আছে! ওয়াসিনাথ একমাত্র ব্যক্তি যে ঘুরে ঘুরে দেখছে সব। বাকি সবার চোখ অরিত্রাণের খটখট পায়ের শব্দের মতো তার সাথে। অরিত্রাণ নিজেও একটু অবাক। যেখানে এত নিশ্চুপ হয়ে সবাই তাকে দেখছে, সেখানে ওয়াসিনাথ তার বাড়ি দেখছে। হালকা হাসলো সে। ওয়াসিনাথ যে কি, এটা তার চাইতে ভালো কে আর জানবে?
ওয়াসিনাতের বিশাল লম্বা জামা ফ্লোরে ছড়িয়ে আছে। ওয়াসিনাতের তালে তাল সে জামা খুঁড়ছে। হরিতান তাকিয়ে আছে সেদিকে। সবাই এবার নিজেদের দৃষ্টি ওয়াসিনাতের দিকেই দেয়। চারপাশে হালকা মিউজিক ভাসছে। সবার চোখে ওয়াসিনাতের দিকে থাকলেও ওয়াসিনাত একটা ফুলদানি দেখতে ব্যস্ত। কাচের ফুলদানির ওপরে সোনালি কাজ, কি অসাধারণ ডিজাইন। তাজ্জব হয়ে ঘুরে ঘুরে দেখছে সে। তৌফিক ফোনে কথা বলছিল। ওয়াসিনাতের দিকে সবাই তাকিয়ে আছে দেখে ফোন কাটতে নেয়। ওয়াসিনাত হালকা ঘুরে তখনই জামার সাথে লেগে একটা ফুলদানি ঠাস করে নিচে পড়ে ভেঙে কুড়িয়ে যায়। ওয়াসিনাত পিছনে ঘুরলেই তার জামায় জড়িয়ে যাবে কাচের টুকরো টুকরো অংশ। ফুলদানি থেকে নীল পানি বের হচ্ছে। কাচের চার কোণা ফুলদানি ছিল। ওয়াসিনাত পায়ে জুতো নেই, ভুলে বাইরে খুলে রেখে এসেছে। জামার পিছনের অংশ অনেক লম্বা, সামনের অংশ তার তুলনায় ছোট। অরিত্রাণ তীক্ষ্ণ চোখে তাকায়। সাদা পা জোড়া খালি দেখেই চমকে ওঠে সে। ওয়াসিনাত চারপাশে ঘুরে দেখছে কোথায় কি ভেঙেছে। অরিত্রাণ সিঁড়ি দিয়ে না নেমে পাশ থেকে টপকে লাফিয়ে দৌড়ে আসে। তৌফিক ফোন পকেটে নিতে নিতে চেঁচিয়ে বলে, ও আসুর সরো। অরিত্রাণের দৌড় দেখে সবার সাথে ওয়াসিনাত নিজেও অবাক। হচ্ছেটা কি? অরিত্রাণের এমন দৌড়ের কারণ কি? সে ওয়াসিনাত পা এগিয়ে চারপাশে দেখতে যাবে তার আগেই অরিত্রাণ ওয়াসিনাতের পায়ের তালু নিজের হাতে আঁকড়িয়ে নেয়। সবাই স্তব্ধ। ওয়াসিনাত নিজেও অবাক। অরিত্রাণ রাগে ফুস করে বলল, স্টুপিড নাকি তুমি? এই কাজ নর্মাল কাজ না। আর এই পানি পায়ে পুশ হলে বা পানি লাগলে কি হবে জানো? পায়ে শুধুই ইনফেকশন হবে না, পা কাটতে হবে। ডাফার। ওয়াসিনাত এত কথায় পাত্তা না দিয়ে বলল, কিন্তু কেন? মানে এই ফুলদানি এত আলাদা কেন? আগে পিছিয়ে যাও, সরো। ওয়াসিনাত চড়ে দাঁড়ায়। অরিত্রাণ হাঁটুতে ভর দিয়ে থেকেই বলল, হোয়ার আর ইউর শুজ? ওয়াসিনাত নিজের পায়ের দিকে একবার তাকিয়ে আবার সবার পায়ের দিকেই তাকায়। অবাক হয়ে বলে, সবাই জুতো পরে এসেছে। অরিত্রাণ দাঁড়িয়ে আগে কটমট করে বলল, ইডিয়েট, গার্ডস ম্যামের জুতো এনে দাও। ওয়াসিনাত নিজে বেশ লজ্জিত। নর্মালি এমন কাঁচের ফ্লোরে জুতো পরে আসে কিনা সে জানেই না। রিমির সাথে ঢোকার সময় অত খেয়ালই করেনি, তাই তো খুলেই চলে এসেছে। গার্ড ওয়াসিনাতের জুতো এনে দেয়। সবাই ফিসফিস করছে। চারপাশে আতঙ্ক। সবার আগ্রহ কে এই মেয়ে? হরিতানের চোখে মুখে প্রচণ্ড রাগ। এই ফুলদানি খুবই আলাদাভাবে তৈরি। কেনার সময় নিষেধ করা হয়েছিল তাকে। তার তো চুকি পছন্দ, তাই কিনেছে সুইজারল্যান্ড থেকে। ফ্লোরে নীল পানি দেখে ওয়াসিনাত প্রশ্ন ছুড়ে বলে, নীল পানিগুলো কই থেকে এসেছে? আর এই দাগ? অরিত্রাণ কিছুই বলল না। ফুলদানিতে দাঁত খোদাই করা ছিল, সাপের দাঁত। ফ্লোর পরিষ্কার করতে বলা হলো। তৌফিক মেয়ের বাহু টেনে নিজের বুকে চেপে অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আই এম সরি স্যার, ও আমার মেয়ে। অরিত্রাণ না চেনার ভঙ্গিতে বলল। ও তাই নাকি? তৌফিক কণ্ঠ ছোট করে বলল, স্যার, আর আমি প্রচণ্ড দুঃখিত। আপনি ফুলদানির দাম বলেন, আমি পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব। অরিত্রাণ ব্লেজার পিছনে উড়িয়ে প্যান্টের পকেটে হাত উঁচে সোজা হয়ে দাঁড়ালো। ব্রু নিচের দিকে নামিয়ে নেয় সে। তৌফিক অপ্রস্তুত হয়ে পড়ে। ওয়াসিনাতের দিকে তাকিয়ে বলে, ব্যথা পেয়েছো কি? ওয়াসিনাত মাথা নাড়ালো। হরিত্রাণের চোখ তীক্ষ্ণ। তৌফিক মেয়ের কপালে চুমু খেয়ে বলল, ঠিকভাবে চলাফেরা করলে কি হয়? ওয়াসিনাত হেসে বলল, কিছুই হয় না, আমি ঠিক আছি বাবা। তৌফিক হরিত্রাণের দিকে তাকিয়ে বলল। স্যার, দামটা যদি বলতেন। হরিত্রাণ হাসল। চারপাশে তাকিয়ে দেখলো সবাই তাদের দিকে তাকিয়ে আছে, এক একজনের চোখ কপালে। হরিত্রাণ ডান হাতের আঙ্গুল দিয়ে চুল সরিয়ে বলল, আপনি মনে হয় খুবই সৎ। যাই হোক, এর মূল্য দিতে হবে না। আপনার মেয়ে সেফ তো সব সেফ। হরিত্রাণ সামনে থেকে সরে যায়। অন্যদের সাথে কথা বলায় সে মত্ত। তৌফিক গভীর চোখে অনুসন্ধান চালালেও হরিত্রাণের কথার মানে বের করতেই পারল না। পার্টি জমজমাট হয়ে উঠেছে। কেউ নাচ করছে তো কেউ গান করছে। তৌফিকের পাশে ওয়াসিনাত কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাকে তৌফিক কোথাও যেতে দিচ্ছে না। আজকের পার্টি রিমনদের জন্য। হরিত্রাণ একটা বড় বাজেটের ডিল সাইন করেছে, তাই এই পার্টির আমেজ আরও বেড়েছে। হরিত্রাণ সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। তার সামনেই ইহান। হরিত্রাণের ইচ্ছে করছে এক্ষুনি মেরে পুঁতে দিতে। ইহানের নামে এত রাগ নিজের ভিতরে পুষে রেখেছে বলে বোঝাতেই পারবে না কাউকে। চোখ দুজনেরই তেজি। রিমন ভাবে এরা কি অদ্ভুত, চোখ দিয়েই শত্রুতা উদ্ধার করতে পারে। এত তেজি চোখ হয় নাকি?
অরিত্রাণের চোখ দেখলেই তার মাথা ঘোরায়। সবুজ চোখ, গাঢ় একটা রং। এই রঙের চোখ আর আছে কিনা সে জানেই না। অরিত্রাণ একবার তাকালেই কলিজা কাঁপে। আর এই ব্যক্তির কলিজা কাঁপিয়েছে বাচ্চা একটা মেয়ে। রিমন নিজে নিজেই হাসে। সবাই শুধু ওয়াসিনাথকেই দেখছে। ব্যাপারটা ওয়াসিনাথের মোটেও পছন্দ হচ্ছে না। সবার অরিত্রাণের আজকের ঝালাক দেখেই মনে হচ্ছে স্পেশাল কেউ এই মেয়ে। কেউ কেউ তো বলা বলি করছে এই মেয়ের সাথে অরিত্রাণ খানের কিছু তো চলে। মাদুলি ঘুরে ঘুরে সবার কথা শুনছে। ওয়াসিনাথের মাথা থেকে পা থেকে মাথা সব দেখা শেষ তার। স্পেশাল কিছুই দেখলো না সে। উল্টো বড্ড ব্যাক ডেটেড লাগছে। অরিত্রাণ এই মেয়ের পা বাছি লাফিয়ে দৌড়িয়েছে। রিমনকে টেনে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে যায়। জোড়া জোড়া নাচ করছে অনেকেই। অরিত্রাণ অনেক সময় বসেছিল। ইহানকে রিপা নিয়ে গেছে। মেয়েটাকে সরিয়ে দেওয়ার প্ল্যান কষতে হচ্ছে ইহানকে। অরিত্রাণ উঠে দাঁড়ায়। সবাই আবার চার চার কাজ ফেলে অরিত্রাণের দিকেই তাকায়। অরিত্রাণ উঠেছে মানে কিছুই হবে। অরিত্রাণের দৃষ্টি ওয়াসিনাথের দিকে। সে এগিয়ে যাচ্ছে এক পা করে। ওয়াসিনাথ ভীতু চোখে তাকায়, মনে মনে বিড়বিড় করে, আজ কি বাবার সামনে পাশ খেতে হবে? এ লোক তো খাইয়েই ছাড়বে। অরিত্রাণ ব্লেজার খুলে রেখেছে। পকেটে হাত গুজে সে ওয়াসিনাথের সামনে দাঁড়িয়ে সরে তৌফিকের সামনে দাঁড়ায়। সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল। অরিত্রাণের গতি পরিবর্তন দেখে সবাই সবার কাজে মন দেয়। হালকা হালকা কান বাজছে, তবুও সবার কান খারাপ। অরিত্রাণের দিকে মুখিয়ে আছে সবাই। অরিত্রাণ ঠান্ডা কণ্ঠে বলল, মিস্টার তৌফিক। তৌফিক অবাক হয়ে তাকায়। অরিত্রাণ তার সামনে কেন? ছোট করে জবাব দেয় তৌফিক। ইয়েস। অরিত্রাণ ওয়াসিনাথের দিকে একবার তাকায়। তৌফিক মেয়ের এক হাত বাচ্চাদের মতো ধরে আছে, অন্য হাতে জুসের গ্লাস। পাশে তার বস। সবাই আবার কৌতূহলী হয়ে তাকায়। ওয়াসিনাথের ভয় বুক হাতুড়ি পিটা হচ্ছে। অরিত্রাণ হাত বাড়িয়ে বলল, ক্যান আই ড্যান্স উইথ ইয়োর ডটার? সবাই হাঁ করে তাকিয়ে আছে। তৌফিক তাজ্জব নিয়ে দাঁড়িয়ে আছে। বিস্ময়ে হতবাক সে। ওয়াসিনাথ নিজেও শক। কি বলছে এলো? পাগল হলো ও নাকি? পৃথিবীতে এই প্রথম মনে হয় কেউ এমন আজগুবি অফার দিচ্ছে কোনো মেয়ের বাবাকে। ওয়াসিনাথ নিশ্চিত আজ এখানে মারামারি হবে। বাবা নিশ্চিত অরিত্রাণের গালে ভরা ময়দানে ঠাঁটিয়ে চড় বসিয়ে দেবে। শুধু একটা দিলেই ভালো। মনে তো হচ্ছে কয়েকখানি খাবে। হতভম্ব চোখে এসে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। আবার কিছুক্ষণ পর পর বাবাকে দেখছে। কি সাংঘাতিক! পিনপিনে নীরবতা। কেউ কথাই বলছে না। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তৌফিকের চোখ ছোট হয়ে এসেছে। অরিত্রাণকে এই প্রথম দেখছে না সে। আরও অনেকবার দেখেছে। সে নিশ্চিত শুধু নাচার মতো হলে সে অন্য মেয়ে রেখে তার মেয়ের কাছে আসতো না। তৌফিকের বস চোখ ফাটা ফাটা করে তৌফিককে একবার দেখছে। তৌফিক এখনও কিছুই করল না। সে তাকিয়ে আছে, মুখ গম্ভীর। সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। ওয়াসিনাথের হাত পা কাঁপছে। বাবা কি করবে সেটাও বুঝতেই পারছে না। আর অরিত্রাণ কি করবে তাও বুঝতে পারছে না। তার ভয় লাগছে। অরিত্রাণকে তার বাবা উল্টাপাল্টা কিছু করবে এটা সে জানে, কিন্তু এরপরে অরিত্রাণ কি করবে সেটা ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তৌফিকের কানের কাছে মুখ নিয়ে বলল, এটা তোমার মেয়ে? মাশাল্লাহ। যাই হোক, অনুমতি চেয়েছে। চিন্তা করো, অরিত্রাণ খান তোমার কাছে অনুমতি চাইছে, দিয়ে দাও। নাচ করতেই তো বলছে, বিয়ে তো আর না। কথাটা শুনেই তৌফিক চোখ গরম করে পাশ ফিরিয়ে তাকায়। বস হয়েও উনি ভয় পায়। তৌফিকের অ্যাটিটিউড মারাত্মক। শুধু সাংবাদিক বলে নয়, মানুষ হিসেবেও সে অন্যায়কে মেনে নেয় না। এটাও মানবে না বলেও মনে হচ্ছে না। অরিত্রাণ পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। ওয়াসিনাথ চোখ নাচি ইশারায় যেতে বলছে। অরিত্রাণ শুনছেই না, না দেখার ভান করছে। তৌফিক অনেক সময় নিয়ে নিশ্চুপ থেকে বলল, এসব ছোঁয়াছুঁই স্টাইলের নাচ আমার পছন্দ না। সরি, আমার মেয়ে আপনার সাথে নাচতে পারবে না। এখানে অনেকেই আছে, ওদের সাথে নাচতে পারেন। সবাই আবার স্তব্ধ হয়ে গেছে। অরিত্রাণ খানকে না বলেছে। ফিসফিস করে সবাই এটাই বলা বলেই করছে। একটু চুপ থেকে আবার ফিসফিস শুরু করছে। রিমনের কানের কাছে আস্তে করেই বলল, অরিত্রাণ জানো, তুমি তো আজ শেষ। রিমন চমকে বলল, কেন? আরে কেন আবার? আঙ্কেলকে চেনো না তোমরা? বহু ডেয়ারিং মানুষ। যত সহজ সরল দেখায় ততটা না। আর অরিত্রাণ পেয়ারি তো আরো আগুন। আজ ব্লান্ডার হবেই। সেটা সত্যি বলেছ। অরিত্রাণ তো রেগে আগুন হবে। ওকে সবার সামনে নিষেধ করেছে। হায় আল্লাহ, কি যে হবে। বাই দা ওয়ে, এত জানু জানু করো কেন? রিমনের রাগী কণ্ঠ।
রিমি দুলে দুলে হেসে বলল, অরিত্রাণ আমার ক্রাশ, আইকন, তাই জানো বলে ডাকি। তোমার সমস্যা? রিমন মুখ বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, না, সমস্যা নাই। তাহলে মুখটা এমন করছো কেন? এমনি। রিমনের মুখ দেখে রিমি হাসল। গলায় জড়িয়ে রাখা হাতটা আরও ঝরিয়ে কানের কাছে ফিসফিস করেই বলল, তুমি তো কলিজা। রিমন ফিক করেই হেসে ফেলে। অরিত্রাণ শব্দ করেই হাসছে। সেই হাসি দেখেই তৌফিক ভ্রু কুঁচকে তাকায়। এই হাসির কোনো কারণ খুঁজেই পাচ্ছেন না তিনি। অরিত্রাণ হাত দিয়ে ইশারা করে 2 আঙ্গুল উঁচু করে। সাথে সাথেই দুজন লোক দুটি চেয়ার নিয়ে আসে। অরিত্রাণ ব্লেজারের 2 পাশ উঠিয়ে বসে পড়ে। হাত দিয়ে ইশারা করে তৌফিককে বসতে বলে। ওয়াসনাত মনে মনে দোয়া করছে যাতে উল্টা পাল্টা কিছু না হয়। তৌফিক বসলো। অরিত্রাণ ভ্রুতে হাত বুলিয়ে বলল, ছোঁয়াতে প্রবলেম, তাই তো? তৌফিক কিচ্ছু বলল না, মুখে গম্ভীর ভাব নিয়ে বসেই থাকলো। অরিত্রাণ নিজেই হালকা হেসে বলল, ছুঁয়ে দিলাম না, তাহলে তো নাচতে দিবেন? তৌফিক চমকেই তাকায়। চোখা করে দৃষ্টি নিয়ে বলল, আমি বুঝতে পারছি না আপনি আমার মেয়ের সাথে নাচতে চাচ্ছেন কেন? এখানে অনেকেই আসে, আপনি তাদের নিয়ে নাচ করুন। অরিত্রাণ মৃদু হেসে তৌফিকের চোখের দিকে তাকিয়ে বলল, সবাইকে তো আমার পছন্দ না, আপনার মেয়েকে পছন্দ, তাই তো অনুমতি চাচ্ছি। আশা করি আপনি অরিত্রাণের সম্পর্কে জানেন। সে তো সবার অনুমতি চায় না। আপনার মেয়ে স্পেশাল, সবার সাথে তার তুলনা করা কি উচিত? তৌফিক হতবাক দৃষ্টিতেই তাকিয়ে আছে। চোয়াল তার শক্ত। অরিত্রাণ সেটা দেখে মুচকি হাসল। তৌফিক টুপ ফেলার মতো বলল, নাচ ছুতে নাচতে পারবেন। অরিত্রাণ হো হো করে হেসে 1 আঙ্গুল দিয়ে লাল ঠোঁট জোড়া ঘষে বলল, অরিত্রাণ যা বলে তাই করে। ওয়াসেনাত বিনতে তৌফিকের গায়ে হাত না দিয়েই তাকে নিয়ে নাচ শেষ করবে অরিত্রাণ খান। তৌফিক বিস্মিত গলায় বলল, আমি আমার মেয়ের নাম জানলেন কিভাবে? অরিত্রাণ খান জানে না এমন জিনিস আপনার জীবনে কম আছে জার্নালিস্টি সাহেব। তাহলে অনুমতি পেলাম। তৌফিক কিচ্ছু বলল না, মাথা হালকা দুলিয়ে বলল, আমার মেয়ের গায়ে হাত যাতে না লাগে মিস্টার ওয়ারিতান খান। রিমির দিকে তাকিয়ে আমি এগুলো অ্যালাউ করছি, তা না হলে এখনই চলে যেতাম। অরিত্রাণ হাসলো, চেঁচিয়ে বলল, মিউজিক। অরিত্রাণের উঁচু গলায় মিউজিক ছাড়া হয়েছে। তৌফিককে একে একে অনেকেই প্রশ্ন করছে মেয়েটা কি তার। অরিত্রাণ যে কি করতে চাচ্ছে এটাই তিনি বুঝতেই পারছে না, কিন্তু প্রচণ্ড রেগে আছেন তিনি। এই অরিত্রাণের জন্য সবাই তার মেয়েকে চিনেছে, বিশেষ করে ইমান। অরিত্রাণ যেন এটাই চেয়েছে। সে হাসছে মিটমিট করে। চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় সে। যতজনের মুখেই রাগ আছে তাদের সবার চাইতেই রাগ বেশি হচ্ছে মাদুরের। সে রাগে ফোঁসফোঁস করছে। অরিত্রাণ ওয়াসনাতের সামনেই হাত বাড়িয়ে দেয়। আজকে সবাই আকর্ষণ যেন তারই। ওয়াসনাত অবাক হওয়া গলায় বলল, আপনাকে না ছুঁয়ে কিভাবে নাচবো? হাত উল্টো করো। ওয়াসনাত হাত মেলে উল্টো করে। অরিত্রাণ না ছুঁয়ে সে হাতের নিচেই হাত রাখে। ওয়াসনাত নিজের বাবার দিকে একবার তাকায়। তিনি কৌতূহলী খুব, চোখ মেলে তাকিয়েই আছে। আসলে সে ভাবছে না ছুঁয়ে কাপাল ডান্স, আবার ভাবছে অরিত্রাণ খান কি সত্যি তার মেয়েকে পছন্দ করে। তাহলে তার নিজের কি করা উচিত? গান চলছে লাউডলি। জরা সে দিল মে দে জগা তু, জরা সা अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा, मैं चाहूँ तुझको मेरी जा बेपना, फिदा हूँ तुझ पे मेरी जा बेपना। वो অরিত্রাণ সত্যি না ছুঁয়েই নাচছে। ওয়াসনাতের কোমরেও হাত রাখছে না, না ছুঁয়ে। না ছুঁয়েই ওয়াসনাতকে ঘোরাচ্ছে। ওয়াসনাতের বিশাল জামা তার তালে তালেই ঘুরছে। চারপাশে সব লাইট তাদের উপরে। ওয়াসনাত হাসার চেষ্টা করছে, কিন্তু ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে চারিদিকে তাকিয়ে শুধু নিজের বাবার মুখভঙ্গিই দেখছে। বুকের ভিতরে হাতুড়ি পিটা হচ্ছে ক্রমাগত। অরিত্রাণ না ছুঁয়েও অনুভব করতে পারছে ওয়াসনাত কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে একদম সেইভাবে। কোনো স্টেপ সে ঠিক করে করছেই না। অরিত্রাণ হাসলো। অরিত্রাণের কাঁধের উপরে হাত রাখতে গিয়ে সে সত্যি অরিত্রাণকে ছুঁয়ে দিল।
অরিত্রাণ বলল, ভয় করছে? তো করবো না? আপনি পুরা কেস খাওয়াই দিলেন তো। বাবা সত্যি কি না কি ভাববে? টেনশনে আমার মাথা কাজ করছে না। অরিত্রাণ ওয়াসিনাথের হাতের কাছে হাত এনে বলল, ভয় আমার পাওয়ার কথা। জানি আজকের পরে হয় পজিটিভ কিছু করবে তোমার বাবা, আর তা না হলে একদম নেগেটিভ। তাই ভয় আমার পাওয়া উচিত, তোমার না। আপনি তো চুপই থাকেন, একদম ভাসিয়ে দিলেন। এত নাচতে ইচ্ছে করার কারণ কি? অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া অরিত্রাণ কিছুই করে না। কি কারণ? অরূপ। ওয়াসিনাথ অবাক হয়ে ঘুরতে ঘুরতে বলল, অরূপ ভাই আবার কি করলো? কি আর করবে, নাচটা সেই করতো তোমার সাথে, যেটা আমার মোটেও পছন্দ হতো না। তখন আরও অনেক কিছু হয়ে যেত, তাই আমার সাথেই নাচা ভালো। অরিত্রাণ হাত উঁচু করে ওয়াসিনাথকে না ছুঁয়ে নিজের হাত উঁচিয়ে গোল করেই ঘুরে। অরূপ রাগ দমন করতেই পারল না। এই অরিত্রাণের সাহস তো খুব বেশি। একটা গ্লাস ছুঁড়ে ভেঙে দিল সে। উচ্চ শব্দের কারণে তা কারোর কানে এলোই না। অরূপের থাকার কথা ছিল অরিত্রাণের জায়গায়, সেই জায়গা অরিত্রাণ খান নিয়ে নেবে এটা সে মানতেই পারছে না। অরূপ ওয়াসিনাথকে আর অরিত্রাণকে ঘুরে ঘুরেই দেখছে। তাদের মাঝের কথা বলা, হাসি, চোখের অনুভূতি সব ধরতে চাচ্ছে। ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তবুও রিমি লুকিয়ে ছবি তুলে নিল। ওয়াসিনাথ মিয়ে যাওয়া গলায় প্রশ্ন করলো, অরূপ ভাইকে আপনি এত অপছন্দ করেন কেন বলেন তো? অরিত্রাণ চোখ মুখ কঠিন করে বলল, ওর চোখ আমার পছন্দ না। কেন? ওয়াসিনাথের দ্রুত প্রশ্ন। ওর চোখে আমি তোমার জন্য ভালোবাসা দেখি, যে আমি দেখতে চাই না। অরিত্রাণ আর নাচল না। গান শেষ হওয়ার আগেই সে নিচে নেমে আসে। ওয়াসিনাথ অবাক হয়ে তাকিয়েই থাকে। সবাই তালিও বাজিয়েছে, সেদিকে ওয়াসিনাথের দৃষ্টিই নেই। সে অরিত্রাণের রাগে লাল হওয়া মুখ দেখে বিস্মিত। তাকে অনেকেই পছন্দ করে, অরিত্রাণও জানে, কিন্তু সবাইকে ছাড়িয়ে অরূপকেই কেন অরিত্রাণের এত অপছন্দ? তৌফিকের পাশ ঘেঁষে যাওয়ার সময় অরিত্রাণ বলল, একবারই ছুঁয়েছে, তাও আপনার মেয়ে। আমি কিন্তু না ছুঁয়েই নেচেছি। তৌফিক পাশ ফিরিয়ে তাকায়, তারপর বলে, আমার মেয়ে আপনার টাইপের না, ওর থেকে দূরে থাকার আপনার জন্য ভালো হবে। মেয়ের ব্যাপারে আমি কিন্তু আপনার পাওয়ারকেও ভয় পাই না। অরিত্রাণ মুচকিই হাসলো, মজার ভঙ্গিতে বলল, এটার জন্যেই তো আপনাকে এবং আপনার মেয়েকে অরিত্রাণ খানের খুব পছন্দ। আই রিয়েলি লাইক ইউর অনেস্টি। অরিত্রাণ ঠোঁট বাঁকা হাসি ঝুলিয়ে সামনে এগিয়ে যায়। তৌফিক রিমির কাছে এসে বলল, আমাকে খুব গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, একদম সময় নেই। তা না হলে ও আশেনাথকে বাসায় দিয়ে আসতাম। তুমি যাওয়ার সময় ওকে নিয়ে যাবে। রিমি বিনয়ের সাথে বলল। অবশ্যই আঙ্কেল। অরিত্রাণ বলতেছেও থেমে গেল, বলল, আপনি চিন্তা করবেন না, একসাথেই যাব। তৌফিক ওয়াসিনাথকে কড়া গলায় বলল, ওয়ারিতান খান ডেঞ্জারাস, তুমি রিমির কাছে থাকবে, ওর সাথে যাবে, ঠিক আছে? ওয়াসিনাথ মাথা নাচালো, যার অর্থ ঠিক আছে। তৌফিক পেরিয়ে যেতেই রিমি দম ছেড়ে বলল, ভাই পরের কাহিনী কি হবে জানছো? রিমির কথা শুনে জুসের গ্লাসে চুমুক দিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করলো ওয়াসিনাথ, কিসের কাহিনী? রিমি চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, আঙ্কেল তো অরিত্রাণ জানুরে একটুও পছন্দ করে না, তোদের মেনে নিবে দোস্ত? ওয়াসিনাথ আটকে উঠল, খক খক করে কেসে ওঠে সে। রিমি মাথায় হাত বুলিয়ে দেয়, হাত বুলাতেই বুলাতেই বলে, এমনটা হলে তুই চিন্তা করিস না, আমি আছি না, তোদের পালাতে সাহায্য করব। আরে অরিত্রাণকে বেকার প্রেমিক নাকি? কোথায় রাখবে, কি খাওয়াবে, চিন্তা করতে করতেই তোর বিয়ে হয়ে যাবে। উনি তো তোকে নিয়ে দেশের বাইরে পালাবে। ব্যাপারটা কত মজার না ইয়ার। রিমি হিহি করে হেসে উঠল। ওয়াসিনাথের মুখে বিষণ্ণ ছাপ, মুখ ছিঁড়ে দীর্ঘ শ্বাস ফেলে কঠিন কণ্ঠে এসে বলল, বাবা আর ওনার মাঝে বেছে নেওয়ার প্রশ্নই আসে না, আর যদিও আসে আমি বাবাকেই বেছে নেব। অরিত্রাণ পাশেই ছিল, হাতে তার কাচের গ্লাস ছিল, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সে। ওয়াসিনাথের কথায় তার দিকে তাকালো, ওয়াসিনাথও তাকালো, দুজনে চোখাচোখি হলো। কাটা হাতে কাচের গ্লাস চেপে ধরে অরিত্রাণ। প্রচণ্ড শক্তি ব্যয় করে চেপে ধরায় ঠাস করে গ্লাস ফেটে যায়। ওয়াসিনাথ অরিত্রাণের চোখের দিকে তাকিয়েই আছে, সবুজ চোখ লাল হয়ে মারাত্মক লাগে। রিমি আর্তনাদ করে ওয়াসিনাথের হাত চেপে ধরে। ওয়াসিনাথ চমকে অরিত্রাণের দিকে তাকায়, চোখ থেকে চোখ সরিয়ে অরিত্রাণের কাটা হাত দেখে আটকে ওঠে। অরিত্রাণ আর বসে থাকলোই না, ভাঙ্গা গ্লাস ছুঁড়ে উঠে দাঁড়ালো। ওয়াসিনাথ এগিয়ে গেল পেছনে, পেছনে যেতে চাইলো, তার আগে মাদুলি ওয়াসিনাথের সামনে এসেই দাঁড়ালো। ওয়াসিনাথ পাশ কেটে যেতে চাইলে সেও সেই জায়গায় পথ আঁকলে দাঁড়ায়। ওয়াসিনাথ
এক পাশ হয়ে বলল, আপনি আগে তো যেতে পারেন। মাধুরী আঙ্গুলের চুল পেঁচাতে পেঁচাতে বলল। আমি তো যেতে চাই না। ওয়াসিনাত তাড়া দেখিয়ে বলল। তাহলে আপু একটু সরেন, আমি যাব। মাধুরী ওয়াসিনাতের পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠেস দিয়ে বলল। অরিত্রান খানের পিছনে পিছনে। ওয়াসিনাতের একদম মাধুরীর কথাগুলো ভালোই লাগছে না, তবুও হেসে বলল। আমি সাথে সাথে চলতে পছন্দ করি, পেছনে পেছনে না। মাধুরী কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল। তোমার কি মনে হয় অরিত্রান খানের মতো লোক তোমাকে পছন্দ করে? আর ইউ ক্রেজি? বলে সে হাসতে শুরু করলো। ওয়াসিনাত হতবাক হয়ে সেই হাসিই দেখল, তারপর বলল। আমি কারো পছন্দের পাত্রী হতে চাই না। পছন্দ তো মানুষ জামা কাপড় কেউ করে, কিন্তু পুরনো হয়ে গেলে ফেলে দেয়। মানুষ পছন্দের জিনিস না, হয় সম্মানের, নয় আদরের কিংবা ভালোবাসার প্রাণী। মাধুরী আবার বড় করে ওয়াসিনাতকে মনে মনে বিড়বিড় করে। বেহেঞ্জি টাইপের দেখতে হলেও বেহেঞ্জি না, কথায় তো আগুন। মাধুরী তো আমার মেয়েই না, হালকা হেসে বলল। আমার বাবার কত টাকা আছে তুমি জানো? তোমার বাবার মতো হাজার খানেক জার্নালিস্ট তিনি কিনতে পারে তুড়ি বাজিয়ে। আর রূপ তোমার চাইতেও আমার বেশি, শুধু এই চোখটা বেশি পড়েছে তোমার ফাঁকে। লেন্স লাগালেও সেটা পাওয়া যাবে। দেখো দেখো আমি কত স্টাইলিস্ট। মাধুরী হঠাৎ করেই হিংস্র হয়ে ওঠে। ওয়াসিনাত ভরকে যায়, পিছনে সরে দাঁড়ায়, ঢোক গিলেই চারপাশে তাকায়। মাধুরী এবার হুট করে কান্না শুরু করে, টিস্যু দিয়ে চোখের কালি মুছতে মুছতে বলে। আমি তোমার চাইতেও সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার চাইতেও সুন্দর, অনেক 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 সুন্দর, স্টাইলিস্ট, ফিট। আমার ফিগার দেখলে সব ছেলের মাথা নষ্ট হয়ে যায়। এমনকি আমার কাজিন ইহান চৌধুরীরও। ও কি বলে জানো, আমাকে যদি বোনের চোখে না দেখতো তাহলে নাকি আমার সাথে প্রেম করতো। তবে ও বোকা, বুঝলা? পৃথিবীর সবাই যদি বোন হয় তাহলে বউ কে হবে? যদিও আমি নিজেই ওর বোন হতে চাই। আমি তো অরিত্রানের, তাই না? ওয়াসিনাতের মনে হচ্ছে মাধুরী পাগল হয়ে গেছে, কেমন পাগলের মতোই বিহেভ করছে। ওয়াসিনাত কি খামাচ্ছে, হাতের উল্টো পিঠ দিয়ে নিজের ঘাম মুছে নেয় সে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কাউকে খুঁজছে। মাধুরী হো হো করে হেসে ওঠে, আবার রাগে ফোঁস করে বলে। আমি তোমার চাইতেও সব দিক দিয়ে এগিয়ে। টাকা, বাড়ি, গাড়ি, রূপ কি নেই আমার? সব আছে। তোমার নিজের কি আছে? কিচ্ছু না। তাই অরিত্রান আমার, অনলি মাই। গট ইট? ওয়াসিনাত পাশ কাটিয়ে দেয় এক দৌড়, দৌড়াতে গিয়ে আবার কারোর সাথে ঠাস করে ধাক্কা খায়। ওয়াসিনাত সরে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে না তাকিয়ে বলল। সরি। সরি কেন? ওয়াসিনাত বিরক্তি সুরে বলল। কেন আবার? আপনার সাথে ধাক্কা লাগলো তাই। ওয়াসিনাত মুখ তুলিয়ে তাকায়। ইহান বাঁকা হেসে বুকের পাশটায় হাত রেখে বলল। ওহ হোসনে পারি, আমার জান পাখি, তোমার সাথে ধাক্কা লেগেছে মানে তো আমার বুকে আগুন জ্বলেছে। এই আগুন জ্বলেও আনন্দ আছে। ইহানকে দেখেই ওয়াসিনাতের মাথা বিগড়ে গেলে, একের পর এক পাগলের সামনে পড়ছে সে। নিজের প্রতি সে বিরক্ত, রাগে ফুসফুস করে বলল। অসভ্য লোক একটা। ইহান তাতেও হাসলো, একটু ঝুঁকে বলল। তোমার দেওয়া নাম বুঝি? ওয়াও, আমি বরং নিজের ইয়ার নাম পরিবর্তন করে আজ থেকে নিজের নাম অসভ্য রাখবো, কি বলো? ভালো হবে না? আপনি কি পাগল? ওয়াসিনাতের ঝাঁঝালো গলা। ইহান একটু হেলিয়ে দুলিয়ে বলল। তোমার প্রেমে, আসলে তোমার চোখের প্রেমে পাগল আমি প্রথম দেখেই হয়েছি। আমি বরাবর নিজের পছন্দের জিনিস নিয়ে পাগল থাকি, তবে এই পাগলামি ভিন্ন মেরে যান। ইহান চোখ মেরে বুক ঘষে। ওয়াসিনাত রেগে মেগে ফোঁস করে ওঠে, গলা উঁচু করে বলে। আপনি কত বড় বেয়াদব আপনি জানেন? প্রথম দেখায় আপনার সম্পর্কে জানা হয়ে গেছে আমার। অসভ্য বললেও কম হবে, সামনে থেকে সরেন। ইহান হাসলো, ওয়াসিনাতের মুখের ওপরে হাত ঘুরিয়ে বলল। রাখলে তোমাকে আরো মারাত্মক লাগে। এই এই তোমার নাকটা কি সুন্দর, লাল আপেলের মতো দেখায় জানো? আর এই গালগুলো। শাট আপ! সরবেন নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দেব? ইহান নিচে দুই হাত মেলে বলল। ধাক্কা দাও। ওয়াসিনাত চোখ রাঙিয়ে বিড় করে বলল। অসভ্য! ওয়াসিনাত ঘুরে যেতে চায়, ইহান হাত টেনে ধরে। রাগী শরীর জ্বলে ওঠে ওয়াসিনাতের, রাগী লাল লাল চোখ তাকায়। ইহান সাথে সাথে হাত ছেড়ে দেয়, একটু ঝুঁকে বলে। অরিত্রানের ছোঁয়ায় কি জাদু আছে যা আমার ছোঁয়ায় নেই? না মানে ছুঁয়ে দেখলেও কিছু বলো না, উল্টা লজ্জায় লাল হও। কাহিনী কি বলো তো? দরকার হলে আমিও সেই জাদু গায়ে মাখিয়ে নিব। তোমাকে একটু ছোঁয়ার লোভ তো আমারও হয় নাকি? ওয়াসিনাত দুই হাত নিজের জামা উঁচিয়ে হিল পরা পা দিয়ে ইহানের পায়ে পাড়া দেয়। ইহান ব্যথায় চোখ মুখ শক্ত করে।
ওয়াসিনাত গলা উঁচু করে মাথা উঠিয়ে বলল, ওনার ছোঁয়ায় পবিত্রতার জাদু আছে। সবাই আপনার মতো শরীর ছুঁয়ে দিতে চায় না, কেউ কেউ মন ছুঁয়ে দেখতে চায়। আর আমার জীবনে উনিই সেই কেউ। আপনার মতো অসভ্য মানুষ আমি আর একটাও দেখিনি। ছি। ওয়াসিনাত সামনে হেঁটে যায়। ইহান চেঁচিয়ে বলল, তোমার দেওয়া প্রথম ব্যথাও আমার কাছে দামি। তোমার মনের গন্ধে আমি ঘুরি ইদানিং, শরীরের চাহিদায় নয়। ওয়াসিনাত দুই হাতে কান চেপে পিছনে ঘুরে একবার চোখ রাঙিয়ে তাকায়, মুখ কটমট করে আবার পায়ের দিকে তাকায়। ইহান হেসে নিজের পায়ের জুতো ছুঁড়ে বুকে হাতে রাখে। ওয়াসিনাত জামা তুলে দৌড় লাগায়। ঈদের চক্করে আসল মানুষের কাছে যেতেই পারল না সে। চাপটা একদম অরিত্রাণীর মুখের উপরেই আছে, ব্যান্ডেজের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। অরিত্রাণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে। সেই চাঁদেরও যেন ওয়াসিনাতকে দেখছে সে। সত্যি কি ভালোবাসা হয়? সত্যি কি কাউকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা যায়? সত্যি কি ভয়ঙ্কর ভালোবাসা হয়? এই প্রশ্নগুলো অরিত্রাণের মাথায় আগে কখনোই আসতো না, কিন্তু আজকাল সে সত্যিই ভালোবাসায় মাখামাখি হয়ে আছে। অফিসের কাজের বাইরে যার আর কিছুই মনেই বসতো না, সেই অরিত্রাণ এখন অবসর সময় খুঁজে বেড়ায়। সাদা কালো জীবনও তার রঙিন লাগে, সব যেন অদ্ভুত লাগে। নিজের 28 বছরের জীবনে 18 বছরের কিশোরের মতো লাগছে, যে তার প্রেমিকার জন্য সব করতে পারবে। তার নিজেকে 18 বছরের প্রেমিক মনে হচ্ছে। সেই প্রেমিকার বায়না শুনতে ভালোবাসে, তার ইচ্ছাকে সবার আগে প্রাধান্য দিতে চায়, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যথা অনুভব করে। যাকে জীবনের অংশ নয়, জীবন বানিয়ে নিয়েছে সেই 28-এর অরিত্রাণ এখনও ভাবতেই পারছে না সে কি করে এতটা ভালোবাসতে পারছে, সে কিভাবে এত গভীরে তলিয়ে যাচ্ছে, কিভাবে সে ভালোবাসার মায়া জালে এতটা জড়িয়ে গেল। এখন কি হবে? অরিত্রাণের পিঠে কেউ হাত রাখে। হালকা চমকে তাকায় অরিত্রাণ। ওয়াসিনাত হেসে বলল, ভয় পেয়েছেন না? সামনের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে অরিত্রাণ বলল, তুমি যদি মনে করো তবে তাই। ওয়াসিনাত বুঝতে পারছে অরিত্রাণের মন খারাপ, তাই আর হাসল না। অরিত্রাণের মতো সামনে চোখ রেখে তাকিয়ে আছে। বাতাস হচ্ছে, সেই বাতাসে ওয়াসিনাতের ওড়না উড়ে আসছে অরিত্রাণের চোখে মুখে। অরিত্রাণ বাধা দেয় না। একটা আলাদা গন্ধ আছে সেই ওড়নায়। অদ্ভুত একটা অনুভূতি হয় অরিত্রাণের সেই গন্ধে। অরিত্রাণ অনুভূতিকে নিজের মতো উড়িয়ে উঠতে প্রশ্রয় দেয়, বুকের শব্দকে নিজেদের মতো বাড়তে দেয়। ওয়াসিনাত অরিত্রাণের দিকে তাকিয়ে নিজের ওড়না টেনে নিতে নিতে বলল, আমার পা ব্যথা করে, অনেক সময় নিয়ে দাঁড়িয়ে আছি তো, বসেন না। অরিত্রাণ সামনে তাকিয়ে বলল, তোমার জামা ভিজে যাবে পুলের পানিতে। ওয়াসিনাত নাখোঁজ করে বলল, যাক্কা, বসেন তো। ওয়াসিনাতের কথায় অরিত্রাণ হাসল। প্যান্টের খানিকটা উঠিয়ে সে বসলো। দুই হাতে ওয়াসিনাতের জামা গুছিয়ে নিজের হাঁটু নিয়ে বলল, অল্প ভিজবে এখন, বসো। ওয়াসিনাত বসলো। অরিত্রাণের কাটা হাত নিজের কোলে নিয়ে দেখতে লাগলো। অরিত্রাণের দৃষ্টি তীক্ষ্ণ। ওয়াসিনাতের গায়ে হাওয়া লাগছে, সেই হাওয়ায় জামা ওড়না উঠছে। ওয়াসিনাত ব্যান্ডেজ খুলে দেয়। অরিত্রাণ সবুজ চোখ মেলে তাকিয়েই থাকে। পুলের পানিতে হাত চুবিয়ে দেয়। অরিত্রাণ হালকা ঠোঁট নাড়ায়, জ্বলছে। ওয়াসিনাত দুঃখী দুঃখী মুখ করেই বলল, জ্বলছে না? অরিত্রাণ হাসলো। ওয়াসিনাত সেই হাসিকে পাত্তা না দিয়ে বলল, ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি মানুষ না? এত কিভাবে হাত কাটেন? একটুও মায়া হয় না হাতের জন্য? মনে হচ্ছে নিজের সৎ মায়ের মতো সৎ হাত। অরিত্রাণ দীর্ঘ শ্বাস নিয়ে সামনে তাকিয়ে বলল, তুমি ছাড়া অন্য কিছুতেই আমার দয়া মায়া কাজ করে না। ওয়াসিনাত বিরক্ত একটা দৃষ্টি ফেলে বলল, আজ 2 পাগল না, শুধু 3 পাগলের সাথে আমার দেখা হয়েছে, তাও পরপর। অরিত্রাণ হাসলো, বলল, ইহানের পায়ে যে হিল দিয়ে মেরেছ আমি 10 কোটি টাকার বিনিময়ে কিনতে চাই। যদিও তুমি আরও বেশি চাইতে পারো, আমি দিতে রাজি, তবু আমি কিনতে চাই। ওয়াসিনাতের চোখ জোড়া নিজেদের গতিতে আলাদা হয়ে গেল। বিড়বিড় করে বলল, আপনি আমার সব খবর কিভাবে পান বলুন তো? সে যাই হোক, আমি কোটি কোটি টাকার বিনিময়ে আমার জুতো দিব না। জানেন কত দিয়ে কিনেছি? পুরা 1,500 টাকা দিয়ে। আপনাকে কেন দিব? কত খুঁজে বের করতে হয়েছে এই জুতো। টাকা কি গাছে ধরে? অরিত্রাণ একটু অবাক হলো, তারপর হাসলো, কিছুই বলল না। ওয়াসিনাত নিজের ওড়না টেনে ছিঁড়ে ফেলে। অরিত্রাণ দ্রুত বলল, এই কি করছো? ওড়না ছিঁড়ছো কেন?
আমার না নায়িকা হতে ইচ্ছে করছে, বড্ড ইচ্ছে। নায়িকারা যেভাবে নায়কের হাত বেঁধে দেয় শাড়ির আঁচল ছেড়ে, আমিও তাই করছি, কিন্তু ভিন্নতা আছে। আমি তো শাড়ি পরি না, তাই ওড়না দিয়ে বেঁধেছি। ওয়াসিনাত হেসে চোখ নাচালো। অরিত্রাণ মুগ্ধ চোখে তাকিয়ে আছে। পাশের মাঠে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে কেউ জ্বলছে, খুব জ্বলছে, চোখ তপ্ত তার। ওয়াসিনাত যত্নের সাথে অরিত্রাণের হাত বেঁধে দিচ্ছে, একের পর এক বক বক করছে। অরিত্রাণের সেদিকে খেয়ালই নেই, সেই ওয়াসিনাতের হাত নাচানি দেখছে, ঠোঁট নাচানো দেখছে, হাসিতেই মুক্ত হচ্ছে, গায়ের মাতাল করা গন্ধ পাগল হচ্ছে। ওয়াসিনাত হাত বাঁধা শেষ করে সেই হাতে হাত বুলাতে বলল, আমার ডাক্তার হওয়া উচিত ছিল। অরিত্রাণ চোখ আঁকিয়ে বলল, আমি হাত বেশি কাটি তাই? বলেই লাজুক হাসি ওয়াসিনাত। অরিত্রাণ ওয়াসিনাতের হাত চেপে ধরে, আকাশের দিকে একবার তাকিয়ে ওয়াসিনাতের চোখের দিকে তাকায়, শুকনো করে একটা ঢোক গিলে বলল, জীবনে কোনো একটা মুহূর্তে তোমার বাবা আর আমার মাঝে যে কাউকে বেছে নেওয়ার হলে তুমি কাকে নিবে? অরিত্রাণের প্রশ্নে কেঁপে ওঠে ওয়াসিনাত, হাত সরিয়ে নেয়, চোখ থেকে চোখ সরিয়ে নেয়। অরিত্রাণ কঠিন হয়ে চোয়াল শক্ত করে, হাতটা আবার টেনে নিজের হাতে নেয়, শ্বাস ফেলে বলে, চোখের দিকে তাকাও পরিজা, তোমার ওই চোখ লুকিয়ে রাখার জন্য নয়, চোখে চোখ রাখার জন্য। আমি প্রশ্নের উত্তর চাই। ওয়াসিনাত না তাকিয়ে বলল, এমন প্রশ্ন কেন করছেন? আমি কাউকে আলাদা চোখে দেখি না। বাবা সম্মানের সাথে ভালোবাসার, আপনিও আমার একটু জায়গা জুড়ে। সম্পর্কের কারণে ভিন্নতা আছে, তাছাড়া দুজনেই একই। তোমার বাবা আমাকে মোটেও পছন্দ করে না, সেটা আজ প্রমাণিত। আমি জানতে চাই তুমি কাকে বেছে নিবে, বাবাকে নাকি আমাকে? আমি বাবাকে বুঝিয়ে বলবো, বাবা বুঝবেন। আমার প্রশ্ন এটা না, যেটা করেছি জবাব চাই। অরিত্রাণের কঠিন গলা। ওয়াসিনাত দীর্ঘশ্বাস নেয়, চোখের দিকে তাকিয়ে বলে, আমি বাবাকে বেছে নিব। অরিত্রাণ হাত ছেড়ে দেয়, চোখ সরিয়ে নিয়ে চোয়াল শক্ত করে চোখ বুঝে নেয়, হাত মুষ্টিবদ্ধ করে তার বুক কাঁপছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কলিজায় টান পড়ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড বেশি। সামনে পানি থাকায় বাতাসের ভাব বেশি আসছে, সেই বাতাস গাছপালা ছাড়িয়ে পানিতে ভেসে দুজনের শরীর ছুঁয়ে যাচ্ছে। পরিবেশ নীরব স্তব্ধ, কেউ কথা বলছে না, আবার দুজনেই বলছে নিজের সাথে। আরও কয়েক মুহূর্ত নীরব থেকে অরিত্রাণ গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমাকে বেছে না নেওয়ার কারণ কি? ওয়াসিনাত জবাব দিল না। নীল পানি থই থই করে নাচছে, বাতাসের তীব্রতা বাড়ছে, চাঁদের উপরে মেঘ ভর করেছে। অরিত্রাণ কঠিন চোখে তাকায় ওয়াসিনাতের দিকে, ওয়াসিনাতের চোখ সামনের দিকে। সে তাকাচ্ছে না। অরিত্রাণের রাগ হয়, ইচ্ছে করে আবার একবার পানিতে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু একা না, ওয়াসিনাথকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবার। ওয়াসিনাথ অরিত্রাণের মুখের দিকে ঘুরে তাকায়, কিছু সময় নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে, কয়েক মুহূর্ত পরেই অপরাধী সুরে বলে ওঠে, আমি বাবাকেই বেছে নিব। এতে আমি অপরাধী হব, তবু আমি বাবাকে নিব। কেন? আমি তোমাকে তোমার বাবার চাইতে কম ভালোবাসি? ওয়াসিনাথের চোখে চোখ রেখে বলল অরিত্রাণ। অরিত্রাণের কাটা হাত টেনে ওয়াসিনাথ নিজের হাতের মুঠোয় নেয়, মুচকি একটা হাসি দিয়ে বলল, 19 বড় নাকি এক? ওয়াসিনাথের এমন বেহুদা কথা শুনে অরিত্রার কপাল কুঁচকে তাকায়, মুখের ভাবভঙ্গি পাল্টে সে বলল, আমি কি তোমার সাথে মজা করছি বলে তোমার মনে হয়? ও মা, তা হবে কেন? আমি কি একেবারে এমন কথা বলেছি? ওয়াসিনাথ মুখ টিপে হাসল। অরিত্রাণ কঠিন চোখে তাকায়, দাঁতে দাঁত চাপে। ওয়াসিনাথ হাসে। অরিত্রাণ রেগে বলল, এসব ভালো লাগছে না আমার। আরে উত্তর বললেই হয়। তুমি কি বোকা? 19 যে বড় সংখ্যা সেটা তুমি জানো না? ওয়াসিনাথ হাসল, দুপাশে হাত দিয়ে পা নাচাতে লাগলো। অরিত্রাণের উঠে যেতে চায়। ওয়াসিনাথ হাত টেনে বসিয়ে দেয়, বলে, এত তাড়া কিসের, বসেন না একটু। অরিত্রাণ বসলো, চুপ করে বসেছে। ওয়াসিনাথ সামনে চোখ রেখে বলল, আপনাকে চিনি প্রায় 1 বছরের কাছাকাছি সময় নিয়ে, কিন্তু 19 বছর আমার বাবা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। তার বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি। বাবা যদি সত্যি আপনার আর তার মাঝে ওনাকে বেছে নিতে বলে, আমি বাবাকেই নিব। আমার মন বলে যে একবার জন্ম দেয় তার একবার মারারও অধিকার থাকে। অনৈতিক অধিকার, কিন্তু অধিকার থাকেই। সেই হিসেবে আপনার হাত ধরা মানে আমি নিজে অপরাধী। আপনার হাত ছাড়লেও আমি অপরাধী। কি করব বলেন? 19 বছরের ভালোবাসার কাছে আমি ঋণী। পৃথিবীতে মা বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে,
আমরা তাদের কিছুই দিতে পারি না। এই যে আমার শরীর রক্ত সবই বাবার পরিশ্রমে তৈরি। বাবা শুধু ওই টাকা রোজগার করে না, আরও অনেক কিছুই করে। বাবা মার ভালোবাসা কি তা আমার চাইতে আপনি ভালো বুঝবেন, কারণ আপনি হারিয়েছেন। হারানো জিনিস যে কত মূল্যবান হয় তা হারিয়ে বোঝা যায়। আমি মাকে হারিয়েছি, বাবাকে হারাতে চাই না, তাই বাবাকে ছাড়তে পারবো না। বাবার ভালোবাসা আমার কাছে খুবই মূল্যবান। অরিত্রাণ ঘাড় কাত করে বলল। আর আমার ভালোবাসা? ওয়াসনাথ আরেকটু ঘেঁষে অরিত্রাণের কাঁধে মাথা রেখে অরিত্রাণ চমকে ওঠে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে সে। ওয়াসনাথের চোখে পানি, সেই পানি অরিত্রাণের লাল শার্টে পরে কালো আকার ধারণ করেছে। ওয়াসনাথ নিজের হাত দিয়ে পেঁচিয়ে ধরে অরিত্রাণের বাহু কম্পিত গলায় বলল, আপনি আমার কাছে আমার মায়ের মতো। জানেন, মাকে আমি কখনো বলিনি মাকে আমি কতটা ভালোবাসতাম, কতটা কাছে পেতে চাইতাম। মা যখন অফিসের কাজে বাইরে যেত অনেক দিনের জন্য, মা আমাকে জড়িয়ে কান্না করতো। আমি হেসে তাকে বিদায় দিতাম। কখনো তার সামনে আমি কাঁদিনি। এটা নিয়ে মা ভারী আফসোস করতো। বাবাকে লুকিয়ে লুকিয়ে বলতো, আমার মেয়ে আমাকে একটুও ভালোবাসে না, একটুও না। তখন আমি মিটিয়ে হাসতাম। মাকে ভালোবাসি বলাই হয়ে উঠল না। তার আগেই তিনি আকাশে তারা হয়ে গেছে। কিন্তু মায়ের নিতর দেহকে আমি বলেছিলাম, আই লাভ ইউ মা, তুমি পৃথিবীর বেস্ট মা। মা কি শুনেছে? আচ্ছা, মারা গেলে মানুষ আমাদের কথা শোনে, যদি শুনে, যদি দেখে, মা জানবে আমি তাকে কত ভালোবাসতাম, বাবার থেকেও একটু বেশি। ওয়াসনাথ কান্নামাখা চোখে হাসে। অরিত্রাণ সেই হাসির শব্দ শুনতে পায়, কিন্তু চেহারা দেখতে পাচ্ছে না। ওয়াসনাথ থেমে বলল, আমিও চাই আপনি আমাকে আপনার মা বাবার মতোই ভালোবাসেন। অরিত্রাণ অবাক হয়ে বলল, আমি আমার বাবা মাকে কতটুকু ভালোবাসি তুমি কিভাবে জানলে? ওয়াসনাথ হাসল, বলল, সেটা বলা যাবে না, তবে আমি চাই আপনি ঠিক একইভাবে আমাকে ভালোবাসেন। ভালোবাসি বলে নয়, বুকে ধারণ করেন। যদি সত্যি এমন কোনো সময় আসে আমার দুজনের দুই প্রান্তে থাকি, তবুও যাতে আপনি তাদের মতো করে আমাকে অনুভব করেন। আমি ভালোবাসা চাই। কিছু সময় অরিত্রাণ চুপ করে থেকে বলল, ভালোবাসা মানে ভয়? রাশি রাশি ভয় যেন হু হু করে বুকের বাপাশের পাঁজরে এসে আটকা পড়ছে। মনে হচ্ছে কোথাও যেন নিজেকে খুঁজে পাই না। সব জায়গায় তোমার প্রতিচ্ছবি ভাসে। মনে হয় তুমিহীনা সব ব্যর্থ। হ্যাঁ, আমি ভয় পাই, বড্ড ভয় পাই। ভয় পেয়ে চাতক পাখির মতো আনচান আনচান করে মন। ভালোবাসা আমাকে কবি সাহিত্যিক গড়ে না তুললেও আমি ভয়ের কবিতা নিজের মনে আঁকি। বিড়বিড় করে শুধু তোমাকে হারানোর ভয় পাই। মন আওড়াতে থাকে। তোমার হৃদয়ে একটু জায়গা পাওয়ার লোভে আমি লোভী হয়ে ঘুরে বেড়াই। কি থেকে যেন কি হয়ে গেল। পাথরের বুকে তুমি ফুল হয়ে এলে। কেন এলো? ভয় জাগানোর জন্য? ওয়াসনাথ কিছুই বলল না। হাতে মুখ ঘষে নিয়ে আবার মাথা রাখল। অরিত্রাণ ওয়াসনাথের কোমর পেঁচিয়ে বলল, আমার সাথে একবার এক লোকের দেখা হয়েছিল, নাম আজমান। অসম্ভব সাহসী, বুঝলে? প্রথমে তো আমি নিজেই খানিকটা ভড়কে গেলাম। শত হোক, অরিত্রাণ খানের একটা নাম ডাক আছে। সেই লোক তো আমার নাম ডাক সব ডুবিয়ে বুক উঁচিয়ে দাঁড়িয়ে পড়ল। মাথায় রিভলভার ধরেও লাভ হলো না। সে তো পুরাই শটাং হয়ে দাঁড়িয়েছিল। না পারতে আমি শ্যুট করেই দিচ্ছিলাম। তখনই একটা বাচ্চা এসে হাজির। হাতে তার আম ঢুলে ঢুলে হাঁটছিল। ঠিক তখনই আজমান শেখের অবস্থা দেখার মতো ছিল। ভয়ে চুপসে গেছে একদম। তার পরপরই তার বউ এসে হাজির। শেষে তার তো প্রাণ উড়ে যায় অবস্থা। এত ভয় দেখে আমি আবার ভড়কে গেলাম। কিন্তু সেই ভয়টা আমি আজ নিজে ফিল করতে পারছি। ভয়ঙ্কর অনুভূতি পরিজা, একদম ভয়ঙ্কর। নিজের জীবন যাওয়ার চাইতেও মারাত্মক এই অনুভূতি। ওয়াসনাথ মাথা তুলে বলল, এত ভয় পাচ্ছেন কেন বলেন তো? আমার বাবা খুবই ভালো মানুষ। হ্যাঁ, আপনাকে তিনি পছন্দ করে না, কিন্তু আমাকে খুবই ভালোবাসে। অরিত্রাণ ওয়াসনাথের চোখে পানি মুছে দিয়ে বলল, তোমার হিটলার বাবার চোখ দেখে আমি অবাক হই। এত বয়স হয়েছে তবুও তেজ কমেনি। ভয়ঙ্কর মানুষ তিনি। সমস্যা কিন্তু সেটা না তোমার বাবা, এই কথাটাই সমস্যা। যাই হোক, রাজি না থাকলে তুলে নিয়ে আসবো। এমনিও আমি ভিলেন, কাজটা আমার সাথে মানানসই। ওয়াসনাথ অরিত্রাণের বাহুতে হাতের নখ দিয়ে খামচি দেয়, চোখ রাঙিয়ে তাকায়, বলে, বাবাকে নিয়ে নো উল্টাপাল্টা কথা। যদি বলেন এভাবেই খামচি দেব।
অরিত্রাণ চোখ উঁচিয়ে বলল, তোমার কি মনে হয় এই হালকা খামচিতে আমার কিছু হবে? মোটেও না, বুঝলা? পুচকি একটা মেয়ে আসছে আমারে খামচি দিতে। ওয়াসিনাথ চোখ মুখ লাল করে অরিত্রাণের আরও কাছে চলে আসে। আচমকা দাঁত বসিয়ে দেয় অরিত্রাণের বাহুতে। অরিত্রাণ চমকে উপরে চমকিত হয়ে পাশ ফিরে তাকায়। ওয়াসিনাথ কামড়ে ধরে তাকে। অরিত্রাণ প্রথমে অবাক হলেও পরে আর অবাক হলো না। চোখ ঘুরিয়ে সামনে তাকায় সে। ওয়াসিনাথ পরপর 3টি কামড় বসিয়ে অবাক হয়ে মুখ তুলে তাকায়। অরিত্রাণের কোনো রিয়াকশন নেই, সে স্বাভাবিক, খুবই সহজ হয়ে সে বসে আছে। ওয়াসিনাথ বিরক্ত হয়ে হাত ছেড়ে দেয়। মিইয়ে যাওয়া গলায় বলে, আপনি একটুও কি ব্যথা পাচ্ছেন না? অরিত্রাণ চোখ ছোট করে ওয়াসিনাথের দিকে তাকায়, হাত দিয়ে নাক টেনে বলল, আমি সকাল বিকাল জিম করি, এই কামড়ে কিছু হবে না। তবে তুমি যে আমাকে এতগুলো কামড় দিয়েছ, এতে আমারও কামড়াতে ইচ্ছে করছে। ওয়াসিনাথ ভ্রু কুঁচকে বলল, আপনি কাকে কামড়াবেন? অরিত্রাণ একটু কাছে ঘেঁষে ওয়াসিনাথ সরে বসে। অরিত্রাণ আরেকটু কাছ ঘেঁষে বসে। ওয়াসিনাথ আরও পিছিয়ে যায়। অরিত্রাণ দু হাতে ওয়াসিনাথের মাথা টেনে কপালের মাঝ বরাবর চুমি বসিয়ে দেয়। লাফিয়ে উঠে দাঁড়ায় সাথে সাথে, হাসতে হাসতে বলে, আজকের জন্য খামসি কান্না কামড়ানো এনাফ, চলো বাসায় পৌঁছে দিয়ে আসি। ওয়াসিনাথ থ হয়ে বসে আছে। অরিত্রাণের ফোন বেজে ওঠে। রিসিভ করে কানে দেয় সে। উত্তেজিত হয়ে বলে, স্টেফেন, হ্যাভ ইউ ডান দ্য জব ইউ ওয়ার গিভেন? ওপাশ থেকে কি কথা হয়েছে তা ওয়াসিনাথের কানে এলো না। অরিত্রাণের মুখ চকচক করে উঠেছে। সে বেশ শব্দ করেই বলল, Today's party is successful. I am telling you today what I never told anyone. Thank you, Stephen. You don't know what you have done for me, especially for my life. অরিত্রাণ ওয়াসিনাথের দিকে তাকিয়ে একটা অনুভূতি মিশানো হাসি দেয়। ওয়াসিনাথও হাসে, কিন্তু কেন সে নিজেও জানে না। স্টেফেন হেসে অরিত্রাণকে বলল, It is matter of luck for me to be able to do something for you. Well, what should I do now? অরিত্রাণ বিরক্ত হলো। তারপরের কাহিনী সে কাউকে জানতে দেয় না, তাই কঠিন গলায় বলল, You don't need to know that. You will get the money. Go back to your own country. You have no more work here. I hope you understand. স্টেফেন হাসল। বিদায়ের সুরে বলল, I understand too much. Anyway, I am leaving tomorrow. Goodbye. অরিত্রাণ আর কিছু বলল না। ফোন পকেটে নিয়ে ওয়াসিনাথের দিকে তাকিয়ে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কালকে দেওয়া হবে। এখন আমি আসি, আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি যাচ্ছি, তুমি রিমির সাথে চলে যাবে, ওকে? ওয়াসিনাথ মাথা দুটো দুদিকে দোলালো, যার অর্থ হ্যাঁ। রাতের কালো আকাশের নিচে হলুদ সবুজ বাতি জ্বলছে। বাতির পাশ ঘেঁষে হেসে চলেছে ওয়াসিনাথ, হেঁটে চলেছে ওয়াসিনাথ। এক হাতে তার হালকা গোলাপি হিল, আর এক হাতে তার নিজের লম্বা গাউন উঁচিয়ে হাঁটছে সে। মুখে বিড়বিড় করে বকাঝকা করছে নিজের ভাগ্যকে। আজকে কপালটা এত খারাপ হবে সে জানতো না। বিরক্তিতে তার মুখ যতটা না কুঁচকে আছে, কষ্টে তার পায়ের চেয়েও বেশি ব্যথা করছে। অরিত্রাণ যাওয়ার পরে সে ভিতরে ঢুকে দেখল রিমিরা সবাই চলে গেছে। তাদেরও দোষ নেই। ভেবেছে ওয়াসিনাথ হয়তো বা অরিত্রাণের সাথেই যাবে, কিন্তু ওয়াসিনাথ যে এখানেই রয়ে গেছে কিভাবে জানবে? ওয়াসিনাথ গেট থেকে একটা সিএনজি নিয়ে চলে আসতে চেয়েছে, কিন্তু অরিত্রাণের করা নিষেধ, তাকে একা যেতে দেওয়া যাবে না। ব্যাস, বাড়ি থেকে গাড়ি নিতে হয়েছে। সেই গাড়ি কিছুটা এসেই থেমে গেল। ওয়াসিনাথ আর কিছু করবে সিএনজি খুঁজতে খুঁজতে রাস্তায় ঘুরছে। হিল পরে পিচঢালা রাস্তা ঘোরা মোটেও সহজ না, তাই হিল হাতে নিয়েই সে। তার উপরে এই জামা। ওয়াসিনাথ বেশ ঝামেলায় আছে। এভাবে সে এত রাতে রাস্তায় আগে কখনো ঘুরে বেড়ায়নি। রাস্তা একদম শান্ত, ভয় ভয় লাগছে তার। ঠিক সেই সময় ওয়াসিনাথের ভয়ে 1000 গুণ বাড়িয়ে দেয় রাস্তার কোনায় বসে বসে মদে বুঁদ হওয়া কিছু ছেলে। ওয়াসিনাথের বুক ভয়ে ধকধক করে শব্দ করছে। 2 হাত বুকে চেপে ওয়াসিনাথ কিছুটা পাশ কাটিয়ে যেতে চায়। ছেলেগুলোর চোখ তখনও ওয়াসিনাথের উপরে পড়েনি। ওয়াসিনাথ পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা ছেলে তাকে দেখে ফেলে, চিল্লিয়ে বলে। ওয়াসিনাথ জবাব দেয় না, পা দ্রুত চালানো শুরু করে। ছেলেগুলো একে একে বসা থেকে উঠে দাঁড়ায়। ওয়াসিনাথ ভয়ে ভয়ে চোখ বুঝেই দ্রুত হাঁটে। ছেলেগুলো দ্রুত হাঁটে। ওয়াসিনাথ মনে মনে দোয়া করে আল্লাহর কাছে, এ যাত্রায় বাঁচিয়ে দাও, আই প্রমিস। একা একা
কাবিলতি দেখিয়ে রাস্তায় আসবো না, প্লিজ আজ বাঁচিয়ে দাও। ওয়াসনাথ জামা আরও উঠিয়ে নেয়। ছেলেগুলো দ্রুত এসে পাশে পাশে হাঁটে। ওয়াসনাথ না তাকিয়ে দ্রুত হাঁটতে যায়। একটা ছেলে এগিয়ে এসে পথ আগলে দাঁড়ায়। ওয়াসনাথ ভয়ে আড়ষ্ট মুখে তাকায়। ছেলেটা নিজের ঠোঁটের হাত বুলাতে বুলাতে ওয়াসনাথের পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। ওয়াসনাথ নিজের জামা ছেড়ে দাঁড়ায়। জামা উঁচিয়ে রাখার জন্য তার পায়ের অনেক অংশই দেখা যাচ্ছে। শুষ্ক ঠোঁটে ওয়াসনাথ বিড়বিড় করে আল্লাহকে ডাকছে। তার সাথে তাল মিলিয়ে হাসছে বাকি ছেলেরা। ওয়াসনাথের কান্না কান্না অবস্থা। সে ভুলে গেছে তাকে এখান থেকে পালাতে হবে। ভয়ে হাত পা কাঁপছে তার। ওয়াসনাথ কিছু বলো না, ভয়ে সে ফুপিয়ে কেঁদে উঠল। ছেলেগুলো একে অপরের দিকে চাওয়াচাই করে বলল, কান্দো কামাইয়া, আমরা কি তোমারে কিছু করছি নাকি হাত লাগাইছি? এমন বেয়ে বেয়ে করে কান্দো কেন? ওয়াসনাথ আরও জোরে কেঁদে উঠল। ফুপিয়ে বলল, আমাকে যেতে দিচ্ছেন না কেন? রাস্তা ছাড়েন। সবাই আবার হাসতে লাগলো। একজন বলল, মাইয়া মানুষ রাস্তায় রাস্তায় ঘুরবা, আবার আমগো কইবা সাইডে দিতে, হেডে তো হইব না। রাস্তায় আইসো কা, এবার আমাগো লোকে চলো সুন্দরী। ওয়াসনাথ ভীতু গলায় বলল, আমি আপনাদের সাথে কেন যাব? আমি বাসায় যাব। পরে যাইও, আগে আমগো লোকে চলো চলো। একটা ছেলে ওয়াসনাথের দিকে এগিয়ে আসতেই ওয়াসনাথ হিল গালে বসিয়ে দেয়। ছেলেটা চেঁচিয়ে উঠে পাশে সরে যায়। ওয়াসনাথ আবার জামা উঁচিয়ে দেয় এক দৌড়। পিছনে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছে সে। সামনে একটা বাইক এসে সাই করে তার সামনে থামে। আর একটুর জন্য ওয়াসনাথের গায়ে উঠে যেত সেই বাইকটা। ঠিক সেই সময়ই থামানো হয়েছে, তবুও ওয়াসনাথ ধপ করে নিচে বসে পড়ে। পায়ে ব্যথা পায় সে। ওয়াসনাথ শব্দ করে হাত পা ছুঁড়ে কান্না করে ওঠে। অরিত্রাণ দ্রুত বাইক পাশে ফেলে ছুটে আসে। ওয়াসনাথে কেঁদে কেঁদে বলছে, আজকে দিনটাই খারাপ গেল। কেন যে আজ বাসার বাইরে আসতে গেলাম? আমার পা। অরিত্রাণ উত্তেজিত হয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছো দেখি তো। ওয়াসনাথের কানে অরিত্রাণের গলার শব্দ আসতেই কান্না বন্ধ করে সে উপরের দিকে মুখ তুলে তাকায়। অরিত্রাণের গায়ের কালো জ্যাকেট, হাতে বাইক হ্যান্ড গ্লাভস, এক হাতে কালো হেলমেট। বাইক রাইডার লাগছে তাকে দেখতে। ওয়াসনাথের সামনে এক হাঁটু ভাঁজ করে বসে আছে সে। চোখে মুখে আতঙ্ক। ছেলেগুলো হাঁপাতে হাঁপাতে এসে অরিত্রাণের পাশ ঘেঁষে দাঁড়ায়। ওয়াসনাথ আশেপাশে না তাকিয়ে অরিত্রাণের গলা দু হাতে জড়িয়ে ধরে। ফুপিয়ে কেঁদে উঠে সে। অরিত্রাণ এক হাতে জড়িয়ে নেয় ওয়াসনাথকে। হাত বুলিয়ে বলে, তুমি এখানে কি করছো? তাও এত রাতে? ড্রাইভার তো ওই দিকে, তুমি এখানে কি করছো? ওয়াসনাথ কেঁদেই চলেছে। ছেলেগুলোর থেকে একজন বলল, ও ভাই, এটা আমগো জিনিস, তুই কই থেকে নামলি? সে যাই হোক, ছেড়ে দে তো, দে এই সব ঝামেলায় না পড়াই ভালো তোর জন্য, যা তো। কথাটা বলে ওয়াসনাথের দিকে হাত বাড়িয়ে দেয়। অরিত্রাণ হাত মুচড়ে ধরে, কঠিন চোখে তাকায় ছেলেগুলোর দিকে। আলো তেমন নেই এদিকে। ছেলেটার হাত পেঁচিয়ে নিতেই সে চিৎকার করে ওঠে। পাশ থেকে একটা ছেলে ফোন বের করে অরিত্রাণের মুখের দিকে লাইট দেয়। অরিত্রাণের রক্ত লাল সবুজ চোখ দেখেই চেঁচিয়ে বলে, আরে এত আরিয়ান খান, সরি বস, আমরা ভুল মাইয়ার হাত দিছি, সরি বস। অরিত্রাণ ওয়াসনাথকে আর এক পাশে নিয়ে আবার হাত মুচড়ে নেয়। ছেলেটা চেঁচিয়ে ওঠে, কুকিয়ে উঠে বলে, সরি বস, মাপ চাই, মাপ করেন। অরিত্রাণ হাত পিছনের দিকে দিয়ে বলে, তোর জিনিস না। ছেলেটা ছুটতে যাচ্ছে। অরিত্রাণ এমনভাবে ধরে আছে হাত ছিঁড়ে যাবে ভাব। বাকি সবাই দৌড়ে পালালো। ওয়াসনাথের এমন বাঁকা হাত দেখেই অরিত্রাণের জ্যাকেট খামচে ধরে। অরিত্রাণ ছুড়ে গিয়ে বলল, তোদের পরে দেখছি। ছেলেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে দেয় এক দৌড়। অরিত্রাণ ওয়াসনাথের পা নিজের হাতে নেয়। ওয়াসনাথ চেঁচিয়ে বলল, আমার ব্যথা লাগে। অরিত্রাণ চোখ রাঙিয়ে বলল, তুমি রাস্তায় একা একা কি করছো পরিজা? ওয়াসনাথ আমতা আমতা করে বলল, মানে কি আর করব, হাঁটছিলাম। শ্যাট আপ। একটু দেরি হলে কি হতো তুমি জানো? রাস্তায় এত রাতে ঘোরা কি উচিত? আর গাড়ি নিয়ে এসেছো না তুমি, তাহলে রাস্তায় কেন হাঁটছো? হোয়াই? অ্যান্সার মি। আমার কি দোষ? গাড়ি নষ্ট হয়ে গেছিল। আর একটা তো আনিয়ে নেওয়া যায় নাকি? ড্রাইভারকে রাস্তায় না দেখলে আমি কি আদৌ তোমাকে খুঁজতে আসতাম? তখন কি হতো? অরিত্রাণ ওয়াসনাথের পা দুপাশে মুচড়ে দেয়। ওয়াসনাথ আতঙ্ক হয়ে উঠে চেঁচিয়ে বলে, এত জোরে দেন কেন? ব্যথা লাগে তো। অরিত্রাণ রাগে চোখে তাকিয়ে আছে। ওয়াসনাথ হেসে বলল,
আমি জানতাম আমাকে কেউ না কেউ হেল্প করতে আসবে। অরিত্রান বাইক ওঠাতে ওঠাতে বলল, তুমি কি ভবিষ্যৎ জানো? ওয়াশনার জামায় হাত মুছে নেয়, জুতো খুঁজে নিয়ে বলল, আরে না, আমার আল্লাহর উপরে অনেক বিশ্বাস ছিল। মন থেকে ডাকলে তিনি সব শোনে, আর আমি একদম মন থেকে ডেকেছি, তাই তো আপনাকে পাঠিয়েছে। অরিত্রান চোখ মুখ কঠিন করে রেখেছে। এই শয়তানগুলো থেকে হিসাব নিতে হবে, আজই নিতে হবে। ওয়াশনাথ ভীতু হয়ে বলল, আমি যাব কিভাবে? অরিত্রান বাইকের দিকে একবার তাকিয়ে বলল, কিভাবে যাবে মানে? আপনি তো বাইক দিয়ে চলে যাবেন, আর আমি? অরিত্রান হাসলো ওয়াশনাথের উল্টানো ঠোঁট দেখে। এই মাঝ রাস্তায় তার মাথায় নিষিদ্ধ চিন্তা আসছে। অরিত্রান মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বাইকে উঠে বসো। ওয়াশনাথ চোখ বড় করে বলল, না না, আমার ভয় করে। আমি আছি তো, কিসের এত ভয়? আমি থাকতেও ভয় লাগছে তোমার? আমি আছি শব্দে ওয়াশনাথ নিজের নিরাপত্তা খুঁজে পাচ্ছে। খুব নিরাপদ লাগছে নিজেকে। অরিত্রানের বাহুতে হাত রেখে ওয়াশনাথ উঠে বসে। তার কম্পিত হাত নিজের বাহুতেই চেপে নেয় অরিত্রান। কম্পনের গতি দেখে নিজে নিজেই হাসে সে। বাইক চলছে ধীর গতিতে। এত অল্প গতিতে অরিত্রান তার জীবনে কখনো বাইক চালিয়েছে কি না তার জানা নেই। ওয়াশনাথের করা নিষেধ, জোরে চালানো যাবে না, আস্তেই চালাতে হবে। অরিত্রান সেই হুকুম পালন করছে। ওয়াশনাথ অরিত্রানের পেট জড়িয়ে পিঠে মাথা ঠেকিয়ে বসে আছে। বাতাস হচ্ছে আস্তে, তবুও ওয়াশনাথের মনে হচ্ছে তার গা জড়ানো বাতাস হচ্ছে। চারিদিকে নিস্তব্ধ হয়ে আছে। বাতাসে একটা স্নিগ্ধ গন্ধ ভাসছে, চারটা লুকিয়ে লুকিয়ে উকি দিচ্ছে। ঝিরিঝিরি বাতাসে ওয়াশনাথের হিজাবের খোলা অংশ উড়ছে। অরিত্রানের গায়ে কালো পাতলা টি শার্ট, ওয়াশনাথের কোমর পেঁচিয়ে আছে তার কালো জ্যাকেট। খুলে রেখেছে অরিত্রান। ওয়াশনাথ সে তার গায়ের সাথে এক সহজেই লেপটে যাবে এটা ভাবেনি সে। দারুণ একটা হৃদয় কাঁপানো অনুভূতি হচ্ছে তার। মনে হচ্ছে বাতাসের সাথে মিশে শরীরের একটা উষ্ণ ভাব প্রকাশ করছে। উত্তপ্ত একটা হাওয়া পিঠে আছড়ে পড়ছে। পিনপিনে নীরব পরিবেশকে ছাপিয়ে দুজনেই নিজেদের উষ্ণ নিঃশ্বাসে টের পাচ্ছে, উপভোগ করছে উত্তাপ। ওয়াশনাথের ভারী নিঃশ্বাসের দাপ পেয়ে অরিত্রান চমকালো। নীরবতা ভেঙে মৃদু কণ্ঠে ডাকলো, পরিজা। ওয়াশনাথের তেমন কোনো শব্দ নেই, সাড়া নেই। অরিত্রান বাইক থামাতেই ওয়াশনাথ ঝুলে পড়তে থাকে। অরিত্রান হাত পেঁচিয়ে নিয়ে আঁকড়ে ধরে। সেই স্তব্ধ। ওয়াশনাথ ঘুমিয়ে পড়েছে। অরিত্রান শিহরিত, বিমোহিত, চমকিত, অবাকিত। সে ভাবতে পারছে না এই অদ্ভুত একটা সময়ে ওয়াশনাথ ঘুমিয়ে পড়লো কিভাবে। ওয়াশনাথকে কয়েকবার মৃদু গলায় দেখে অরিত্রান আরও অবাক। এখনও উঠছে না। একটু ঝাঁকিয়ে দিতেই ওয়াশনাথ হকচকিয়ে উঠে বলল, কি হয়েছে? ওয়াশনাথের ঘুম ঘুম কণ্ঠ শুনে অরিত্রানের মায়া হলো। বাইক নিয়ে কেন বের হয়েছে সেটাতেও রাগ হলো। গাড়ি হলে তো সে কখনোই ওয়াশনাথকে উঠাতো না। বাইক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তো সে ডেকেছে। ওয়াশনাথ চোখ কুঁচকালো। অরিত্রান সেই দৃশ্য দেখে হাসলো। ওয়াশনাথ একটু অবাক হয়ে বলল, হাসছেন কেন? ভুলে গেছি। হাসি রেখেই বলল অরিত্রান। কি ভুলে গেছেন? অরিত্রান হাসলো। ওয়াশনাথ চোখ ছোট ছোট করে তাকালো। অরিত্রান আবারও বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেন হাসছি তাই ভুলে গেছি। তোমার সাথে থাকলে আমি নিজের নামও ভুলে যাই। কি জাদু করেছো বলো তো? ওয়াশনাথ অরিত্রানের পেট জড়িয়ে আবার পিঠে মাথা রেখে ঘুম ঘুম কণ্ঠে বলল, কে জানে, আমিও ভুলে গেছি। অরিত্রান হাসলো। দু হাত আরও টেনে বলল, আমি জানি, এর নাম ভালোবাসার জাদু। রাত 2টা ছুঁই ছুঁই হবে। রুমের ভেতর থেকে এত রাতে চিৎকার শুনে ধরফরিয়ে উঠে পড়ে এই ঘরে থাকা মানুষগুলো। চোখে মুখে আতঙ্ক নিয়ে নিজেদের ছুরি রিভলভার হাতে হাতে নেয়। এই বাড়িতে এত রাতে একজনই আসতে পারে, আর সে তো তাদের বস। তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়ে গেছে তিনি, আর তারা ঘুমাচ্ছে জানতে পারলে নিশ্চয়ই আজ বাকিদের মতো তাদেরকেও কপালে খারাপ কিছুই হবে। কিন্তু আজ রাতে তার আর আসার কথা না তো। তাহলে কে এসেছে? বাড়িটা একদম অন্ধকার। মাটির নিচে হওয়ায় এই বাড়িটা এত অন্ধকার। মানুষের কঙ্কাল ঝুলে আছে বিভিন্ন জায়গায়। পড়ে আছে অনেক মানুষের লাশের কঙ্কাল ফ্লোরে। রক্ত জমে জমে কালো হয়ে আছে নিচের ফ্লোর। বিচ্ছিরি বিদঘুটে একটা গন্ধ চারপাশে। কয়েকটা রুম এগিয়ে যাওয়ার পরে আর সেই গন্ধ পাওয়া যায় না তেমন, কারণ এখান থেকে বসের রুম শুরু। এই রুম একদম নিট অ্যান্ড ক্লিন।
কোনো ময়লা বা গন্ধ নেই। রুমে রক্তের কোনো ছোঁয়া নেই। সব রক্তের শুরুটা এই জায়গা থেকেই শুরু হলেও এই জায়গা পরিষ্কার করে রাখা হয় সব সময়। এই কয়েক মাসে তা আরও বেশি করেই রাখতে হয়। অরিত্রাণ ছুঁড়ে মারে এক এক করে ছেলেগুলোকে। রাগে গিজগিজ করছে সে, এদিকে সেদিকে তাকিয়ে কিছু খুঁজছে সে। লম্বা ড্রয়ার থেকে হকি স্টিক খুঁজে বের করে, পরপর শার্টটা বের করে টেবিলের উপরে রাখে। ছেলেগুলোর চোখ কপালে, ভয়ে কাঁপছে। অরিত্রাণ জ্যাকেটের হাত গুটিয়ে নেয়। 3টা লাঠি একসাথে করে উড়াধুরা পিটানো শুরু করে সবাইকে একসাথে। অরিত্রাণের মুখ লাল হয়ে আছে, কপাল থেকে চুপ করে ঘাম বেয়ে পড়ছে। লাঠিগুলো ভেঙে গড়িয়ে যাচ্ছে। আবার লাঠি নিয়ে পিটাচ্ছে সে, থামছেই না। এ ঘরের লোকেরা অরিত্রাণকে দেখে অবাক হয়ে ওঠে, দ্রুত ছুটে এসে বলে, স্যার কি হয়েছে?